আমরা তাহলে কার্বোক্যাটায়ন সম্বন্ধে পড়ছিলাম, যে কার্বোক্যাটায়ন পড়ছিলাম এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি কি ফ্যাক্টরের উপরে বেস করে কার্বোক্যাটায়ন স্টেবল হয় সেই সম্বন্ধে আমরা যেটা ডিসকাশন করছিলাম। তাহলে কি কি ছিল? ইন্ডাকটিভ এফেক্ট, তারপরে ছিল আমাদের হাইপার কনজুগেশন, কনজুগেশন এবং রেজোনেন্স। আচ্ছা, আমরা তাহলে যা পড়েছি সেইটার উপরে বেস করে আমরা কিছু যদি স্পেশাল কেস ডিসকাশন করি, কিছু স্পেশাল কেস। প্রথমে কি স্পেশাল কেস ডিসকাশন করব না, আমরা হাইপার কনজুগেশনের উপরে বেস করে, হাইপার কনজুগেশন এই ফ্যাক্টরটার উপরে বেস করে আমরা এই রকম একটা সিস্টেমের কথায় আসছি। দেখ, খুব ইন্টারেস্টিং। এইটা হচ্ছে আমার CH2+, এখানে আছে CH3, আর একটা কার্বোক্যাটায়ন আছে এই এটা C টারসিয়ারি বিউটাইল, এই CH3, এই CH3, এই CH3, এই CH2+। আমাকে যদি এখন কোশ্চেন করে এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কে বেশি স্টেবল, তখন দেখ আমরা আপাত দৃষ্টিতে সবাই কেউ মানে ভাবি যে মিথাইলের প্লাস আই এফেক্ট আছে বলে বোধহয় এইখানে তিনটে টারসিয়ারি বিউটাইল মানে তিনটে মিথাইলের প্লাস আই এফেক্ট আছে বলে এটা বেশি স্টেবল হবে দেন দিস। কিন্তু ব্যাপারটা ওরকমই নয়। যদি ব্যাপারটাকে এরকম করে একটু চিন্তা ভাবনা করা যায় যে এই কার্বোক্যাটায়নটা যদি বেঞ্জিন রিং এর মধ্যে রেজোনেন্স করে, তখন রেজোনেন্স করার পরে কি স্ট্রাকচারটা হবে? এই কার্বনের মাথায় প্লাস চার্জ CH3 এইটা। সিমিলারলি এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্স করলে যে স্ট্রাকচারটা হবে সেইটা হচ্ছে গিয়ে এইটা, এই CH2, এই প্লাস চার্জ, এই CH3, এই। তাহলে এই দুটো স্ট্রাকচার তো হবে। এবারে দেখ, এই কার্বোক্যাটায়ন এইটা প্লাস, তাহলে এইটার সাপেক্ষে এই মিথাইলের তিনটে কি আছে না হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। আমরা কি জানি? কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেয় হাইপার কনজুগেটিং হাইড্রোজেন, কার্বোক্যাটায়নের ঠিক পাশের কার্বন। তাহলে এখানে তিনটে হাইড্রোজেন আছে যে হাইপার কনজুগেশন দ্বারা একটা স্টেবিলিটি দেবে। এখানে এই কার্বোক্যাটায়নের পাশে এই কার্বনটা আছে, ফলে এখানে নো হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। কি অদ্ভুত জিনিস দেখ। তাহলে এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কোনো হাইপার কনজুগেটিং হাইড্রোজেন নেই। এখন এই জিনিসটাকে এরকম ভাবেও ব্যাখ্যা করা যায়। আবার দেখ, আমরা আরেকটা কনসেপ্ট একটু শিখে রাখি, এইভাবে রেজোনেন্স না করিয়েও ধর আমরা বলছি যে মিথাইলের পরে এই CH2+, তার মানে এই তিনটে হচ্ছে গিয়ে হাইপার কনজুগেটিং হাইড্রোজেন, মানে এর হাইপার কনজুগেশন এই কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেবে। এখন যদি এরকমই একটা সিস্টেম হয় যে এই কার্বোক্যাটায়ন আর মিথাইলের মাঝখানে এরকম একটা ডবল বন্ড ঢুকে গেল, এই ডবল বন্ডকে বলা হয় ভিনাইল গ্রুপ। কি বলে এটাকে? ভিনাইল গ্রুপ। তখন কি হবে? তখনও এই মিথাইলের হাইপার কনজুগেশনটা এই ডবল বন্ডের থ্রু দিয়ে এখানে আসবে, শুধু তাই নয়, একটা ডবল বন্ডের বদলে যদি এরকম কনজুগেটেড ডবল বন্ড থাকে, যদি এইরকমই কার্বোক্যাটায়ন হয়, দেখ এইটা দুটো ডবল বন্ডের কনজুগেশন, তখনও এই মিথাইলের মানে হাইপার কনজুগেশনটা একই রকম ভাবে এখানে গিয়ে পৌঁছাবে। এটাকে এক কথায় বলে এরকমই যে n নাম্বার অফ যদি কনজুগেটেড
ডবল বন্ড থাকে তাহলে কিন্তু প্রপার্টিটা এখানে শিফট করবে। এই মিথাইলের হাইপার কনজুগেশন এফেক্টটা এই ভিনাইল গ্রুপের থ্রু দিয়ে এখানে শিফট করবে। এটাকে বলা হয় প্রিন্সিপল অফ ভিনিওলজি। প্রিন্সিপল অফ ভিনিওলজি, ভিনাইল গ্রুপের থ্রু দিয়ে প্রপার্টিটা শিফট করছে। তাহলে এই সিস্টেমটাতে দেখ, বেনজিনের এই যে সিস্টেম, বেনজিন মলিকুলের CH2+ এখানে আছে CH3। আমরা কি বলতে পারি এই কার্বোক্যাটায়ন এই মিথাইল গ্রুপের মাঝখানে এই একটা ডবল বন্ড আর এই একটা ভিনাইল গ্রুপ, দেখ যেন অ্যাজিভ দুটো কনজুগেটেড ডবল বন্ড, দুটো ভিনাইল গ্রুপ, মানে এই সিস্টেমটার মতো মিথাইল আর কার্বোক্যাটায়নের মাঝে দুটো ডবল বন্ড, মানে মিথাইল আর কার্বোক্যাটায়নের মাঝখানে এইরকম একটা কনজুগেশন আছে, দুটো ডবল বন্ডের কনজুগেশন আছে। ফলে রেজোনেন্স না করেও আমরা বলতে পারি যে প্রিন্সিপল অফ ভিনিওলজি থ্রু দিয়ে এই মিথাইলের হাইপার কনজুগেশন এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেবে। কিন্তু এখানে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য কোনো হাইপার কনজুগেটিং হাইড্রোজেন নেই। দ্যাট ইজ হোয়াই দিস কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান দিস। এইটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং ইনফরমেশন, মানে রেসপেক্টিভ টু মানে হাইপার কনজুগেশন বোঝানোর জন্য এইটা খুব দারুণ একটা এক্সাম্পল। এটাকে একটু মাথায় রাখতে হবে এবং এই প্রিন্সিপল অফ ভিনিওলজির ব্যাপারটা কি সেটাকেও একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখ আমরা এই হাইপার কনজুগেশন সংক্রান্ত যদি আরো দু একটা কথাবার্তা বলি, যে তাহলে আমরা হাইপার কনজুগেশনে কি বললাম, যে কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেবে পাশের কার্বনের CH বন্ড, পাশের কার্বনের CH বন্ড। এখন এই হাইপার কনজুগেশনের সঙ্গে আইসোটোপের কি সম্পর্ক, মানে কার্বোক্যাটায়নের পাশে CH বন্ডের বদলে যদি CD বন্ড থাকে, CD বন্ড যদি থাকে তাহলে কি ফেনোমেনন ঘটবে না। আমরা চিন্তা কর, মানে হাইপার কনজুগেশনকে এইভাবে এক্সপ্লেন করেছি যেন অ্যাজিভ এই বন্ডটা ভেঙে গিয়ে এই প্লাস চার্জটাকে স্টেবিলিটি দেয়, এবং এটাকে আবার এক কথায় বলা হয় নো বন্ড রেজোনেন্সও বলে, নো বন্ড রেজোনেন্স। আচ্ছা, তাহলে CH বন্ডের মানে তুলনায় CD বন্ড স্ট্রঙ্গার, CD বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান CH বন্ড। ফলে CD বন্ডটা খুব সহজেই ভাঙতে চাইবে না, ফলে CD বন্ডের হাইপার কনজুগেটিং এফেক্ট অনেক কম দেন CH বন্ড। কি বললাম, যে আইসোটোপ চেঞ্জ, হাইড্রোজেন ইজ কনভার্টেড টু ডয়টোরিয়াম, তখন কি হচ্ছে না CH বন্ডের তুলনায় CD বন্ড স্ট্রঙ্গার, CH বন্ডের তুলনায় CD বন্ডটা স্ট্রঙ্গার। ফলে কি হচ্ছে যে আমাদের যে CD বন্ডের হাইপার কনজুগেশন এফেক্টটা কম। তাহলে এইটার উপরে বেস করে আমরা এরকমই মন্তব্য করতে পারি যে CH3 এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আর CH3 মানে একটা হাইড্রোজেন কমে একটা হলো ডয়টোরিয়াম, তাহলে যেই একটা H কমে একটা ডয়টোরিয়াম হলো, তাহলে হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটিটাও কমে যাবে, কারণ এখানে 9টা CH বন্ড আছে, এখানে 8টা CH বন্ড আর একটা CD বন্ড, ফলে অবভিয়াসলি এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কমবে। যদি আমাদের এটা আরো ডয়টোরিয়াম হয়, মানে আরো CH বন্ড চেঞ্জ হয়ে আরো বেশি CD বন্ড হয়, যত বেশি এখানে ডয়টোরিয়াম হবে
তত সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমবে। খুব সাধারণ কথা হচ্ছে কি এইটার উপরে বেস করে একটা কোশ্চেন হয়, কোশ্চেন একটা একবার দিয়েছিল যে এরকমই CD3 হোল 3C প্লাস প্লাস CH3CH3CH3CH, তাহলে কি এটা না সি এরকম করে ভেঙে লিখে দেই CD3 প্লাস প্লাস CH3CH3CH3CH, এই দুটো কম্পোনেন্ট যদি বিক্রিয়া করে কি হতে পারে CD3C CD3 প্লাস CH3C প্লাস। যদি এই বিক্রিয়াটাকে একটা রিভার্সেবল সাইন দেই তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু হবে 1, কে গ্রেটার দেন 1 না কে লেস দেন 1। এই বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হওয়া উচিত, মানে 1 হওয়া উচিত না 1 এর থেকে কম না 1 এর থেকে বেশি? তাহলে উত্তরটা কি হওয়া উচিত না উত্তরটা হওয়া উচিত দেখ, তাহলে এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলছি। কেমিক্যাল রিঅ্যাকশন সবসময় মোর স্টেবলের দিকে যাবে, ইট উইল গো টুয়ার্ডস মোর স্টেবল কম্পোনেন্ট। তাহলে এদিকে একটা কার্বোক্যাটায়ন আছে, ওদিকে একটা কার্বোক্যাটায়ন আছে, তাহলে এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে যে বেশি স্টেবল কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা বা কেমিক্যাল রিঅ্যাকশনটা সেদিকেই যাবে। এটা CD3C প্লাস, এটা CH3 হোল 3C প্লাস, তাহলে অবভিয়াসলি এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, তার ফলে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ডান দিকে যাবে, ফলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অতি অবশ্যই গ্রেটার দেন 1 হবে, গ্রেটার দেন 1। এইটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এটা থেকেও প্রমাণ করা যায় যে এই মানে হাইপার কনজুগেশনে ডয়টোরিয়াম দিলে যে হাইপার কনজুগেশনটা কমে যায় বা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমে যায়, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তার একটা ইনডাইরেক্ট প্রুফ। বেশ, তাহলে আমরা প্রথমে কি বললাম না হাইপার কনজুগেশনের উপরে বেস করে কিছু পার্টিকুলার টাইপ অফ এক্সাম্পল বললাম। এরপরে দেখ আমরা যে জায়গাটাতে আসবো, যেটা অলরেডি আমরা পড়েছি, যে কার্বোক্যাটায়ন ক্যান বি এক্সট্রিমলি স্টেবল যদি সেই কার্বোক্যাটায়নটা একটা অ্যারোমেটিক সিস্টেম জেনারেট করে। আমরা অলরেডি তোর অ্যারোমেটিসিটি পড়ে চলে এসেছি। তাহলে আমরা জানি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটা একটা কার্বোক্যাটায়ন, কিন্তু এইটা একটা অ্যারোমেটিক সিস্টেম, ফলে এই কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল। আবার এইটা এই 7 মেম্বার রিং উইথ দা প্লাস চার্জ, এটাও একটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, কারণ এই সিস্টেমটাও অ্যারোমেটিক। তাহলে আমরা এইভাবে বলতে পারছি যে এই ধরনের সিস্টেমগুলো কি হবে, হাইলি স্টেবল হবে। তাহলে এইটার উপরে বেস করে এবারে আমরা আবার যদি অল্প একটু থিওরিটিক্যাল কথাবার্তাতে যাই, যে আমরা সবই বুঝলাম, এত কিছু বুঝলাম, এক কথাতে এক্সপেরিমেন্টালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, মানে এক্সপেরিমেন্টাল কোনো ডাটা আছে কি, যে কোনো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট কোনো ডাটা দিয়ে, কোনো একটা সিরিজ অফ ডাটা দিয়ে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে আমরা ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, সেটাকে বলা হয় হাইড্রাইড অ্যাফিনিটি। কথাটা একটু ঠান্ডা মাথাতে চিন্তা করলে বুঝতে পারবি যে ধর একটা কার্বোক্যাটায়ন R3C+,
সি প্লাস এ যদি এইচ মাইনাস কে নেয়, মানে কেন নেবে না, কার্বোক্যাটায়ন এইচ মাইনাসের প্রতি একটা টেন্ডেন্সি থাকবেই থাকবে, নিলে কি তৈরি হবে না R3CH নিউট্রাল অ্যালকেনে কনভার্ট হবে। তাহলে কার্বোক্যাটায়ন সবসময় এইচ মাইনাসের প্রতি তার একটা অ্যাফিনিটি থাকবে, একটা টেন্ডেন্সি থাকবে টু মেক এ বন্ড উইথ দ্য এইচ মাইনাস। এই এইচ মাইনাসকে বলা হবে হাইড্রাইড অ্যানায়ন বা শুধু হাইড্রাইড আয়ন বললেও হয়। তার মানে কার্বোক্যাটায়নের হাইড্রাইডের প্রতি একটা অ্যাফিনিটি আছে এবং এই রিঅ্যাকশনটা হলে কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে। বন্ড তৈরি হওয়া মানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তার মানে কি হবে, হিট রিলিজ হবে, হিট কি হবে, রিলিজ হবে। তাহলে চিন্তা কর, আমরা একটা কথা কি বলতে পারি, যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, যে কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবল, তার হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু তত কম হবে। আবারও বলছি, যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, খুব ঠান্ডা মাথাতে ভাব, পজিটিভ চার্জ ওয়ালা স্পিসিসের সবসময়ই নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশনটা থাকবে। এখন যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, তার হাইড্রাইডের প্রতি অ্যাট্রাকশনটা তত কম হবে। খুব সাধারণ সেন্স, গুলিয়ে ফেলিস না, ঠান্ডা মাথাতে ভাব। কি বলা হচ্ছে, যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, তার হাইড্রাইড আয়নের প্রতি অ্যাট্রাকশনটা তার তত কম থাকবে, ফলে সে এদিকে যাওয়ার টেন্ডেন্সি তত কম হবে। তাহলে সে ওদিকে গেলে হিট রিলিজটা কম হবে, বা আমরা বলবো যে তার হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু কম, হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু কম। যে কার্বোক্যাটায়ন আনস্টেবল, সে খুব তাড়াতাড়ি চাইবে এইচ মাইনাসের সাথে রিঅ্যাকশন করে এদিকে আসতে, ফলে তার রিঅ্যাকশনটা ফাস্টার হবে। শুধু তাই নয়, হিট রিলিজড অনেক বেশি হবে, হিট রিলিজড অনেক বেশি হবে, বা এক্সপেরিমেন্টালি বলবো তার হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু অনেক বেশি হবে। এখন এই ভ্যালুগুলোকে একদম মুখস্থ করার দরকার নেই, কয়েকটা জিনিস একটু কম্পারেটিভ ওয়েতে যদি একটু মাথায় রাখা যায়, যে এই হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু জাস্ট বোঝানোর জন্য। ধর আমরা বলেছি যে মিথাইল প্লাস ইথাইল প্লাস আইসোপ্রোপাইল প্লাস, আর আমরা পড়েছি টারসিয়ারি বিউটাইল প্লাস, HCH3 এদের আমরা যদি হাইড্রাইড অ্যাফিনিটির ভ্যালু কথা বলি, তাহলে এর কত হয় 314, এর হয় 274, এর হয় 247, এর হয় 230 কিলো ক্যালোরি পার মোল। আবারও বলছি, এই ভ্যালু একদম মুখস্থ করতে হবে না, জাস্ট তোদের একটা সেন্স দেওয়ার জন্য। দেখ, আমরা অলরেডি ভায়া হাইপার কনজুগেশন ব্যাখ্যা করেছি, এই সিরিজে ওদিকে গেলে স্টেবিলিটি বাড়ছে। স্টেবিলিটি বাড়া মানে দেখ কি হচ্ছে না, আমাদের হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু কতটা কমে গেল, হাইড্রাইড অ্যাফিনিটি ভ্যালু কতটা কমে গেল। এবারে সিমিলারলি দেখ, আমরা যখন পড়েছি যে ভিনাইল কার্বোক্যাটায়ন আর ফিনাইল কার্বোক্যাটায়নের খুব একটা কোনো স্টেবিলিটি নেই, ফলে এদের হাইড্রাইড অ্যাফিনিটি দেখ 287, এর হয় 298 কিলো ক্যালোরি পার মোল। জাস্ট দেখ, সে ইথাইলের 274, তার তুলনায় এদের বেশি, কারণ এদের স্টেবিলিটি নেই, বা এদের তুলনায় আনস্টেবল। এগুলো জাস্ট ফর একটা সেন্স দেওয়ার জন্য। আবার দেখ, আমরা বললাম যে অ্যারোমেটিক সিস্টেম সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন
এর হয় 223। আমরা জানি এর তুলনায় সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন সেও অ্যারোমেটিক, সে আরো বেশি স্টেবল, এর হয় 200। এর তুলনায় এ কেন বেশি স্টেবল? না এর অনেক বেশি রেজোনেটিক স্ট্রাকচার হয়, এও অ্যারোমেটিক এও অ্যারোমেটিক, এর তুলনায় এর রেজোনেটিক স্ট্রাকচার বেশি হয় বলে ও আরো বেশি স্টেবল। ফলে দেখ এর 223, এর হয় 200, কত কম, এরা হাইলি স্টেবল বলে। এবারে দেখ আমরা যদি এরকম একটা সিরিজে আসি যে বেঞ্জাইলিক PHCH2+, বেঞ্জাইলিক, এটা হচ্ছে বেঞ্জাইলিক 1 ডিগ্রি, PHCH3+ বেঞ্জাইলিক এবং 2 ডিগ্রি, আবার এইটা PHCCH3CH3 বেঞ্জাইলিক এবং 3 ডিগ্রি। তখন দেখ এটার হয় 233, এর হয় 226, এর হয় 220 কিলো ক্যালোরি পার মোল। যত এদিকে যাচ্ছি দেখ তাহলে স্টেবিলিটিটা বাড়ছে, যত এদিকে যাচ্ছে স্টেবিলিটি বাড়ছে। আমরা জাস্ট এগুলো একটা, এর একটাও ভ্যালু কিন্তু একদম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আবার দেখ আমরা অ্যালাইন সিস্টেমের কথা পড়েছি, এইটা হচ্ছে অ্যালাইন 1 ডিগ্রি, এইটা হচ্ছে অ্যালাইন 2 ডিগ্রি, আর এটা হচ্ছে অ্যালাইন 3 ডিগ্রি। তাহলে সবাই অ্যালাইন সিস্টেম, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে যত ওদিকে যাব তার স্টেবিলিটি বাড়বে। এটা দেখ 256, এর হয় 237, এর হয় 225। আমরা একটা সেন্স পেলাম, আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি তাহলে কে কতটা বেশি স্টেবল, কি ব্যাপার, কি বৃত্তান্ত। শুধু এইটুকু বক্তব্য, এইটা একটু খেয়াল রাখবি। এই মানে কোনোভাবেই এই ভ্যালুটা না জানলে কখনোই বলা সম্ভব হতো না যে দেখ এইটা এই অ্যালাইলিক, সিম্পল অ্যালাইলিক, সিম্পল বেঞ্জাইলিক আর সিম্পল টারসিয়ারি বিউটাইলিক, এই তিনটেকে কম্পেয়ার করার কোনো মানে হয় না, মানে এটা ইললজিক্যাল। তিনটে ডিফারেন্ট সিস্টেম, এদিকে কোনোভাবে কম্পেয়ার করার কোনো রাস্তা নেই। কিন্তু কখনো কখনো কোনো বাজে এক্সামিনার, আবারও বলছি, কোনো বাজে কোশ্চেন দিয়ে ফেলে এক্সামে ওস্তাদি করে, এদের মধ্যে কম্পেয়ার দিয়ে দেয় এক্সামে। এই এক্সপেরিমেন্টাল ভ্যালু না জানলে কখনোই উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ আলু পটলের দামকে কম্পেয়ার করা যায় না। তখন দেখ এই তিনটে ভ্যালু কি দেখাচ্ছে, টারসিয়ারি বিউটাইল সবথেকে বেশি স্টেবল, তারপরে বেঞ্জাইলিক, তারপরে গিয়ে তো অ্যালাইলিক। এটা যদি কারো মাথায় থাকে ভালো, না থাকলে কিছু যায় আসে না, আমরা জাস্ট একটা সেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এর বাইরে আর কিছু নয়। এই একটা মানে হাইড্রাইড অ্যাফিনিটি দিয়ে কিছু সিরিজ অফ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বোঝানোর আমরা চেষ্টা করছিলাম। বেশ, তাহলে যদি আমাকে বলে, মনে করে PHCH2+, PH আর PH3C+, তাহলে অবভিয়াসলি যত যাব এই দিকে কি হবে, তত স্টেবিলিটিটা বাড়বে, বেশ, তাহলে এইটা সংক্রান্ত ভ্যালু সংক্রান্ত কিছু কথাবার্তা আমরা ডিসকাশন করে ফেললাম। আমাদের এরপরে আমরা যে পার্টটাতে আসবো এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, দেখ আরেকটা অন্য রকমের এক্সাম্পলে আসি, এটা কিন্তু জানতে হবে, এটা পরীক্ষাতে দেয় কি, সেটা না আমাদের সবাই যদি টারসিয়ারি হয়
তখন স্টেবিলিটিটা কিভাবে এক্সপ্লেন করা যেতে পারে, মানে কিরকমই CH3C CH3 প্লাস তিনটে মিথাইল না হয়ে যদি একটা ইথাইল আর বাকি দুটো মিথাইল হয় তাহলে কি হবে, বা এরপরে দুটো ইথাইল আর একটা যদি মিথাইল হয় তাহলে কি হবে। এই তিনটে কার্বোক্যাটায়নের কথা যদি আমরা বলি তাহলে কি হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনটেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবারে খুব সাধারণ সেন্সে তো সবার মনে, মানে আমিও ছাত্র হলে আমারও মনে এরকম একটা প্রশ্ন আসবে যে তাহলে এই কার্বোক্যাটায়নের 9টা হাইপার কনজুগেটিং H আছে, এখানে আছে 3 3 6 2 8টা, এখানে আছে 7টা, 3 2 5 2 7, একটা একটা করে কমেছে। তাহলে সবাই কি বলবে, নিশ্চয়ই এ বেশি স্টেবল দেন দিস। কিন্তু সব সময় একটা ফেনোমেনন দিয়ে ব্যাখ্যা করা যায় না, মানে সব সময় একটা পয়েন্ট দিয়েই যে কারো স্টেবিলিটি ব্যাখ্যা হয়ে যাবে এরকম কিন্তু নয়। স্টেবিলিটি মানে তার অ্যাজ এ হোল স্টেবিলিটি। এবারে বলবি যে স্যার আমরা কি করে জানবো, এই পড়তেই এক্সাম্পল জানতেই এগুলো মানুষের অভ্যাস হয়ে যায়। কি সেটা না, এরা সবাই যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফলে এদের ওই রকম ভাবে ওই একটা আদ্রা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন কম এ দিয়ে ব্যাখ্যা করা এদের যাবে না। এদের কিভাবে ব্যাখ্যা করতে হবে না, এদের ভলিউম দিয়ে ব্যাখ্যা করতে হবে, এই কার্বোক্যাটায়নগুলো সাইজ দিয়ে ব্যাখ্যা করতে হবে, অ্যাজ এ হোল সাইজ। আমরা কি দেখতে পাচ্ছি না, তিনটেই মিথাইল, একটা ইথাইল দুটো মিথাইল, দুটো ইথাইল একটা মিথাইল। যত এদিকে আমরা যাব কার্বোক্যাটায়নের সাইজ বাড়ছে, কার্বোক্যাটায়নের ভলিউম বাড়ছে। ভলিউম যেই বাড়ছে তখন আমরা বলবো যে ক্যাটায়নটা পুরো কার্বোক্যাটায়নের মধ্যে ছড়িয়ে পড়া, ডিসপার্স, এই ল্যাঙ্গুয়েজটা, the positive charge can be dispersed। আবারও বলছি, কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটা পুরো কার্বোক্যাটায়ন মলিকুলের মধ্যে ছড়িয়ে পড়বে কোথায় বেশি না, যার সাইজ বড়। তাহলে as we move from left to right, the size of carbocation increases, কার্বোক্যাটায়নের সাইজ বাড়ছে, so the positive charge can disperse more easily in larger size, মানে এর বড় সাইজের মধ্যে বেশি করে ছড়িয়ে পড়তে পারবে। সেই ছড়িয়ে পড়ার জন্যই যে যত বেশি ছড়িয়ে পড়বে তার স্টেবিলিটি কি হবে, তত বেশি হবে। আবারও বলছি, যে পজিটিভ চার্জ যত বেশি ছড়িয়ে পড়বে তার স্টেবিলিটি তত বেশি হবে। খুব সাধারণ কথা এটা, এর মধ্যে বিশেষত্ব কিছু নেই, মানে এর সাইজ বেশি বলে এর ভেতরে পজিটিভ চার্জটা বেশি ছড়িয়ে পড়ে, এইটা হচ্ছে এর মোটা কথা। এই তাহলে কার্বোক্যাটায়ন সম্বন্ধে আমরা যা পড়লাম আরো একদিন পড়বো, এটাকে আবার আমরা পড়বো সেমিস্টার 2তে, এর সেকেন্ড পার্ট পড়বো যখন আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ব, SN1 রিঅ্যাকশন, যেটা উচ্চ মাধ্যমিকে শিখে এসেছিস। এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এবং SN1 রিঅ্যাকশন ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা যখন সেকেন্ড সেমিস্টারে SN1 রিঅ্যাকশন পড়ব তখন আবার এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথাবার্তা চলতেই থাকবে। তাহলে এখন আপাতত আমরা যদি আজকের ক্লাসটাকে সামারি করি, আমরা কি করলাম, আমরা মানে হাইপার কনজুগেশনের সাহায্যে প্রিন্সিপল অফ ভিনিওলজি দিয়ে দুটো एग्जांपल পড়লাম। CH বন্ড আর CD বন্ডের হাইপার কনজুগেশনের কি চেঞ্জ হয় সে সম্বন্ধে আমরা পড়লাম। তারপরে পড়লাম কার্বোক্যাটায়নের আলটিমেট স্টেবিলিটিকে আমরা কি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, আমরা
ছড়িয়ে পড়া দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি সেটা আমরা বললাম। তাহলে এখন ধর আমরা যদি এরকমই একটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করি, CH3 CH2 প্লাস OCH3 CH3 CH প্লাস OCH3 CH3 CH প্লাস SCH3, এরকম দুটো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা O, এটা S। আমরা কি জানি না হেটারো অ্যাটমের লোন পেয়ার দিয়ে কনজুগেশন করে স্টেবিলিটি পেতে পারে। এইটা প্লাস, এখানেও ঠিক তাই। এখানে কি হবে CH3 CH ডবল বন্ড S CH3 S এর মানটা প্লাস। এখন এরও কনজুগেশন করতে পারে, এরও কনজুগেশন করতে পারে, কিন্তু এই দুটো কনজুগেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কি বেসিক পার্থক্য না এই কনজুগেশনে কার্বনের 2p'র সাথে অক্সিজেনের ও 2p অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। অক্সিজেনের লোন পেয়ারটা আছে 2p অরবিটালে, ফলে এই ওভারল্যাপটা হচ্ছে 2p ওভারল্যাপ, 2p'র সাথে অক্সিজেনের 2p। কিন্তু এখানে কার্বনের 2p'র সাথে সালফারের 3p'র ওভারল্যাপ হচ্ছে। বলবি তাতে সমস্যাটা কি না অরবিটালের ওভারল্যাপ হয় এনার্জি দিয়ে, মানে অরবিটাল মানে কি তার ইলেকট্রনের এনার্জি স্টেট। তাহলে 2p এর কার্বনের 2p অক্সিজেনের 2p এরা এনার্জিটিক্যালি অনেকটা ক্লোজ, ফলে এদের ওভারল্যাপটা অনেক বেটার। 2p ওভারল্যাপ এনার্জিটিক্যালি মোর ফেভারেবল, কারণ ওদের এনার্জিটা ম্যাচিং থাকে। কিন্তু 2p 3p'র মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি হয়, ফলে ওদের ওভারল্যাপটা অতটা প্রমিনেন্ট নয় অ্যাজ কম্পেয়ার টু 2p 2p। তাহলে 2p 2p'র ওভারল্যাপটা যত বেটার 2p 3p'র ওভারল্যাপটা তত বেটার নয়, বিকজ অফ মিসম্যাচিং অফ অরবিটালের এনার্জি। 2p'র সঙ্গে 3p'র এনার্জি ডিফারেন্স ভালোই থাকে, ফলে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল দ্যান দিস। এর তুলনায় এই উপরের কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল বিকজ অফ বেটার 2p ওভারল্যাপ। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটাকে এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা আর কিছু জিনিসপত্র কথা বলে কার্বোক্যাটায়নটাকে শেষ করে দেব। ঠিক আছে।